ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খোঁজে আমরা চলে এসেছি দীঘার সমুদ্র তীরে। আজকের এই ভিডিওতে থাকছে দীঘার সুন্দর সব সাইট সিইং স্পট, ফুড আর ট্রাভেল মোমেন্টস। চলো তাহলে শুরু করি আজকের দীঘা সফর। আর এই ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবে তোমরা, তাই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গাটায়, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু ইনফরমেশনস দেবো, আমি যা যা ঘুরবো, যা যা দেখবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু শীতকালের, মানে গত বছর 2025-এর ডিসেম্বরের। দীঘা গিয়েই যেটা একদম মিস করা যাবে না সেটা হচ্ছে ওখানকার স্ট্রিট ফুড আর রাতের বেলা সমুদ্রের ধারে বসে একটু শান্তি উপভোগ করা। আমরা দই ফুচকা থেকে আরম্ভ করে আলু কাবলি সব রকমের স্ট্রিট ফুডে কিন্তু ট্রাই করেছিলাম। দাম খুব একটা বেশি নয়, 30 to 40 রুপিস এইরকমই। দীঘার মার্কেটে এই সোডা শপটায় কিন্তু খুব রিজনেবল প্রাইসে ব্লু লেগুন, মশালা কোল্ড ড্রিঙ্ক এবং আরো অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল। টেস্ট কিন্তু খুব একটা খারাপ নয়। তোমরা যদি গরমকালে যাও তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। দীঘার মার্কেটে 2 পা অন্তর কিন্তু এই ব্যাগ শপগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে। আর এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ব্যাগ বিক্রি হয়। আমি এখান থেকে কতগুলো পাউচ ব্যাগ আর হ্যান্ড ব্যাগ নিয়েছিলাম। দীঘার মার্কেটে এই একটাই মোমো শপ আমার চোখে পড়েছিল, যেখানে আমরা একটা কর্ন চিজ ভেজ মোমো অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 177 রুপিস, আর 4 পিস মোমো ছিল। যদিও খুব একটা টেস্টি নয়, বাট আমরা যেহেতু শীতকালে গেছিলাম তাই খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না। তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু অনেক কিছু কার রাইডের অপশনস রয়েছে। বাচ্চাদের জন্য ডিফারেন্ট টাইপস অফ খেলনার দোকান, এবং তারা যে গাড়ি চড়তে ভালোবাসে সেরকমও কিন্তু অনেক পার্কিং এ গাড়ি দেখা যাচ্ছে। তোমরা এগুলো রাতের বেলায় বা সন্ধ্যেবেলায় অ্যাভেলেবেল পাবে। মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো বাস্কিন রবিন্সের এই আইসক্রিমের দোকানটা। যদিও আমরা শীতকালে গেছিলাম, তাও আইসক্রিমের লোভটা কিন্তু সামলাতে পারিনি। তাই আমরা অর্ডার করেছিলাম একটা শুটিং স্টার আইসক্রিম, যেটা অ্যাকচুয়ালি ব্লুবেরি, ভ্যানিলা এবং আরো অনেক কিছুর ফ্লেভার মিক্সড ছিল। খেতে কিন্তু খুবই ভালো ছিল, যদিও প্রাইসটা একটু বেশির দিকে, 150 রুপিস কি তারও একটু বেশি, আমার ঠিক মনে নেই। বাট ওখান থেকে একটা যে কোনো ফ্লেভারের আইসক্রিম কিন্তু ট্রাই করা মাস্ট। মার্কেটে মেয়েদের জুয়েলারি আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের খেলনার আইটেমস অ্যাভেলেবেল। রিসেন্টলি দীঘার একটা অন্যতম টুরিস্ট স্পট হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমার এই নিয়ে একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে সেপারেটলি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব নিউ দীঘাতে একটা খুব সুন্দর মন্দির, যেটার কথা তোমরা সচরাচর কোনো ভিডিওতে জানতে পারবে না। এই মন্দিরটির নাম হলো নয়খালী কালী মন্দির। এই মন্দিরটি নিউ দীঘার খুব কাছাকাছি এলাকাতেই অবস্থিত। তোমরা যারা দীঘা স্টেশনে যাচ্ছ সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা দীঘার লোকাল কোনো অটো, টোটো বা ভ্যান, কোনো ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে অনায়াসে এই জায়গাটায় আসতে পারো। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কালী মন্দির। তোমরা সকালবেলা বা সন্ধেবেলা গেলে কিন্তু এই মন্দিরটা দর্শন করতে পারবে। প্রতিদিনই কিন্তু এখানে আরতির ব্যবস্থা রয়েছে, এবং স্পেশাল কোনো অকেশন বা পুজোর দিনেও কিন্তু এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান বা আরতির ব্যবস্থা থাকে। এখানকার পরিবেশ কিন্তু খুবই শান্তশিষ্ট। তোমরা যারা এই মন্দিরটি দর্শন করবে ভাবছো, তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই, তাই তোমরা অনায়াসেই কিন্তু এই জায়গাটায় কোনো দ্বিধাবোধ না করে যেতে পারো। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো বা আমার ভিডিও আগে দেখেছো, তারা অবশ্যই জানবে যে এটা আমার দীঘা সিরিজের 3rd নাম্বার ভিডিও। এর আগে কিন্তু আমি অলরেডি দীঘার হোটেল এবং দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সেপারেটলি 2টো আলাদা ভিডিও করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক রইল, অবশ্যই কিন্তু সেখানে গিয়ে চেক আউট করতে পারো, বা আমি আই বাটনেও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারো। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা এই ভিডিওটা প্রথমবার দেখছো,
তাদেরকে বলছি যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে পারো, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও যদি তোমার ভালো লেগে থাকে। নয়খালীর মন্দিরের চত্বরেই কিন্তু রয়েছে ছোট্ট একটি পুকুর, যেখানকার জলকে কিন্তু খুবই পবিত্র মানা হয় এবং ভগবান শিবের একটি মূর্তি। মন্দির দর্শন করার পরে কিন্তু আমরা রওনা হয়েছিলাম ওল্ড দীঘা এবং নিউ দীঘার সি বিচ গুলো ঘুরতে। আমার পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো, আশা করি কিছুটা বুঝতে পারছো যে আমি কোথায় আছি। যারা বুঝতে পেরেছো তারা তো জানবেই, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। আর এখানে তো সমুদ্র, তো এখানে চান করা বা খাওয়া দাওয়া বা আলাদা অন্য কিছুর ব্যবস্থা নেই। এখানে শুধু এই সমুদ্রটা দেখতেই আমরা এসেছিলাম। তো আজকে অনেকগুলো সাইট সিইং করেছি, তো সবকটা তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। নিউ দীঘা থেকে শঙ্করপুর সি বিচের ডিস্টেন্স কিন্তু প্রায় 14 কিলোমিটার। তাই আবারও তোমরা নয়খালীর মন্দিরের মতো এখানেও কিন্তু অটো, টোটো বা কোনো গাড়ি করে আসতে পারো। খুব ভিড় না থাকে এখানে আসতে কিন্তু সময় লাগবে মাত্র 30 থেকে 45 মিনিট। এখানকার স্পেশালিটি বলতে গেলে তার শান্ত পরিবেশ আর ভিড় তুলনামূলকভাবে খুবই কম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত সমুদ্রের দৃশ্য। তোমরা যারা সানরাইজ বা সানসেট ভিউ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, আর যারা আমার মতন ভিডিও বা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা জ্যাকপট স্পট। শঙ্করপুর কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলের একটি খুব গুরুত্বপূর্ণ ফিশিং হাব। যদিও এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মধ্যে শঙ্করপুরকে যথেষ্ট প্রমোট করা হচ্ছে, আর সেই জন্যই কিন্তু দীঘার কাছাকাছি শঙ্করপুরও এখন একটি খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রাকটিভ বিচ ডেস্টিনেশন হয়ে উঠেছে। শঙ্করপুর সি বিচ ঘুরে দেখার পর আমরা চলে গেছিলাম ঠিক তার পাশেই তাজপুর সি বিচে। শঙ্করপুর থেকে এটার ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার এবং দীঘা থেকে এটার ডিস্টেন্স 19 থেকে 20 কিলোমিটার। নিউ দীঘার পাশাপাশি এখন কিন্তু শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিতেও বহু হোটেল, রিসর্ট এবং নানান থাকার জায়গা তৈরি হয়েছে। সেখানে গেলেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সানরাইজ এবং সানসেট এনজয় করতে পারো সমুদ্রের ধারে। হাই এভরিওয়ান, তো এখন আমরা চলে এসেছি তাজপুরে। তো তাজপুরও সিমিলার কাইন্ড অফ শঙ্করপুরের মতনই, একই বিচ লাইন, সমুদ্র, বাট এখানে একটু এই যে চারিপাশে দোকানটা বেশি আছে, মানে খাওয়ার দোকান আছে, অনেক মানুষজন এখানে খাচ্ছে। আপনারা চাইলে ডিনার করতে পারেন, লাঞ্চ করতে পারেন। তবে আমার মনে হয় না বেশি রাত অবধি দোকানগুলো খোলা থাকে বলে, অন্ধকার হয়ে গেলেই মনে হয় বন্ধ হয়ে যায়। তো এখন বাজে মোটামুটি 2:25, তাই লোকজন ভালোই আছে দুপুরবেলা, যেহেতু এটা লাঞ্চের টাইম। তো আমরা যাচ্ছি একটু সামনেটায়, কি আছে দেখার মতন, কারণ বিশেষ কিছুই নেই, ওই একই বিচ লাইন যেটা সমুদ্রের কাছে, সেটুকুই, এক্সট্রা কিছু আর নেই। আর গাছপালা কিছু আছে ফরেস্ট টাইপের। তো চলো দেখা যাক আর কি কি আছে। তাজপুর কিন্তু বিখ্যাত তার ঝাউবন এবং লাল কাঁকড়ার জন্য। তাই তোমরা যারা সি ফুড খেতে ভালোবাসো তাদের জন্য এটা কিন্তু একটা খুবই অ্যাট্রাকটিভ জায়গা। এখানে এলে চিংড়ি মাছ আর কাঁকড়া কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এই বিচ স্পটগুলোর ভিজিট করার সবচেয়ে বেস্ট টাইম কিন্তু শীতকাল, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাজপুর থেকে রওনা হয়েই আমরা চলে গেছিলাম মন্দারমণিতে।
আর আমরা যখন এখানে পৌঁছাই টাইমটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে সানসেট, বিকেলবেলা ঠিক 4টের সময়। তাজপুর বা শঙ্করপুরের থেকে কিন্তু মন্দারমণিতে ভিড়টা বেশি, কারণ এখানে কিন্তু বহু লোক থাকার সঙ্গে সঙ্গে চান করতেও আসে। শঙ্করপুর থেকে এই মন্দারমণির ডিস্টেন্স কিন্তু আরো 10 থেকে 11 কিলোমিটার বেশি, এবং নিউ দীঘা থেকে প্রায় 30 কিলোমিটার। তোমরা যদি চাও নিউ দীঘা থেকেও আসতে পারো বা কাঁথি থেকেও আসতে পারো। মন্দারমণিতে কিন্তু এখন অনেক রকমের বিচ রিসর্ট তৈরি হয়েছে, যেগুলো কিন্তু সি ফেসিং, এবং সেখানে কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সমুদ্রটা এনজয় করা যায়। শীতকালের বিকেলে মন্দারমণি সি বিচের এই সানসেট ভিউটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। এই নিয়ে আমি টোটাল 3বার দীঘা গেলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কতবার দীঘা গেছো বেড়াতে। তোমাদের মধ্যে থেকে অনেকজনই কিন্তু আমাকে মেসেজে বা কমেন্টে জিজ্ঞাসা করেছো যে আমি কেন এতদিন ভিডিও দিইনি বা ভিডিও দিচ্ছি না। তো তাদেরকে বলে রাখি যে আমার পড়াশোনা এবং পরীক্ষার কারণে কিন্তু আমি সবটা সামলাতে পারছিলাম না। এখন থেকে আমি কিন্তু আবার রেগুলার হয়ে যাব, তাই তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা নোটিফিকেশন অন করে রেখো এবং আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে দেখতে পাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন আছি একটা অজানা জায়গায়, মানে অজানা জায়গা মানে এমন না যে নাম জানি না। তো এটা হচ্ছে দীঘার থেকে একটু দূর, মানে ওড়িশাতে স্টেট অনুযায়ী, বাট দীঘার খুবই কাছে, 12 থেকে 16 কিলোমিটারের মধ্যে। জায়গাটার নাম কি সেটা দেখতে হলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে লোকেশনটা দেখাই। জার্নিটা খুবই ভালো ছিল, স্পিড বোটে করে আমরা এখানে এসেছি। পিছনটা দেখতেই পাচ্ছ, জঙ্গল, গাছ, সমুদ্র সবকিছুই আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দীঘা তো তোমরা অনেকবারই গেছো, কিন্তু আমি বেট লাগাতে পারি যে এই জায়গাটায় খুব কম সংখ্যক লোক গেছো। এই জায়গাটার নাম হলো বিচিত্রপুর, যেটা তোমরা আগেই শুনলে, আর এটা ওড়িশা থেকে কিন্তু খুব কাছে, দীঘা থেকে কম্পারেটিভলি একটু দূরে। বিচিত্রপুরে পুরোটাই কিন্তু দেখার মধ্যে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট আর স্পিড বোটের এনজয়মেন্ট। স্পিড বোটে আমরা 6 জনের যে বোট হয় সেটা নিয়েছিলাম, আমাদের টোটাল প্রাইস নিয়েছিল 1200 রুপিস, এবং তোমরা যদি 9 জন যেতে চাও একটা বোটে তাহলে তোমাদের লাগবে 1800 রুপিস। একটা কথা বলে রাখি, এই বিচিত্রপুরে স্পিড বোট বা ম্যানগ্রোভ ফরেস্ট দেখার জন্য কিন্তু সবচেয়ে ভালো টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা, কি সবচেয়ে বেস্ট হচ্ছে 11টা অবধি। কারণ এখানে সমুদ্রের জোয়ার ভাটা চলে, তাই যদি বেলা 12টা বেজে যায় তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। গাড়ি পার্কিং এর স্লটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাটার একটি রুম। তোমরা সেখান থেকে তোমাদের টিকিটটা সংগ্রহ করে তারপরে 5 মিনিটের একটু হেঁটে এসে তোমরা এই জায়গাটায় পৌঁছতে পারো, সমুদ্রের ধারটায়। এখানে তোমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ, 10 মিনিট বা 15 মিনিট, কারণ স্পিড বোট গুলো আসা যাওয়া করে, যদিও অনেক সংখ্যায় রয়েছে তাও তোমাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। তো আমরা এখানে মোটামুটি 10 মিনিট ওয়েট করার পর আমাদের একটি বোট অ্যালট করা হয়, সেখানে আমরা 6 জন করে যাই, এবং আমাদের যেতে সময় লেগেছিল 20 মিনিট, আসতে সময় লেগেছিল 20 মিনিট। এবং ওখানে যে ম্যানগ্রোভ ফরেস্টটা ঘুরতে দেওয়া হয় সেখানকার কিন্তু টাইম লিমিট থাকে, মোটে 30 মিনিট দেওয়া হয়, তার বেশি কিন্তু দেওয়া হয় না। তার বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ফাইন দিতে হতে পারে, বা কোনো রকম কিন্তু সিরিয়াস স্টেপ তারা তোমাদের এগেনস্টে নিতে পারে। আমাদের যে স্পিড বোট গুলো অ্যালট করা হয়েছিল সেখানে কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছিল যে লাইফ জ্যাকেট পরা কম্পালসারি, কারণ যেহেতু এটা সমুদ্রের মধ্যে এবং সমুদ্রটা কিন্তু ভালোই গভীর, তাই তোমাদের সেফটির কথা মাথায় রেখে কিন্তু ওনারা সবসময় আমাদের ভালোর জন্যই বলে, তাই লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট।
এই বিচিত্রপুর আসলে হলো ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার বর্ডার এলাকায়। এটা অ্যাকচুয়ালি ওড়িশার বালেশ্বর নামক একটি জায়গায় পড়ে যাচ্ছে। তাই ওখানে গেলে কিন্তু তোমরা ওড়িয়া ভাষায় বিভিন্ন রকমের লেখা বা লোকজন পাবে। তোমরা যারা নেচার লাভার এবং শান্তভাবে নেচারকে এনজয় করতে চাও তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। বিচিত্রপুর যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবর বা নভেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত শীতকালটাই, কারণ গরমকালে কিন্তু সমুদ্রের জল এতটাই গরম হয়ে যায় যে তোমরা এখানে ঘুরতে পারবে না। 20 মিনিট বোট রাইড করার পর আমাদের কিন্তু এইরকম একটা জায়গায় নিয়ে এসে ওরা থামিয়ে দেয় এবং বলে যে তোমাদের কাছে 30 মিনিট সময় আছে, তোমরা ফটো ভিডিও বা ঘুরতে চাইলে ঘুরতে পারো, তবে পার থেকে কিন্তু বেশি দূরে না যাওয়াই ভালো। তো আমরা অল্প একটু ডিস্টেন্সে ভেতরে গেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি সমুদ্রেরই অংশ, কিন্তু এখন কালক্রমে এগুলো ম্যানগ্রোভ ফরেস্টগুলো ফাঁকা হয়ে গেছে এবং গাছগুলো থেকেও প্রায় পাতা নেই বললেই চলে, এবং সেটা তোমরা ভিডিওতে দেখে ভালো রকমই বুঝতে পারছো। তোমরা যারা আমার মতন ভিডিও বা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, এবং তোমরা অনেক সুন্দর সুন্দর স্পট খুঁজে পাবে যেখানে কিন্তু আলোতে এত সুন্দর ফটো উঠছিল যে না বললেই নয়। 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা পুরো জায়গাটা ঘুরে ফটো ভিডিও করে রেডি হয়েছিলাম, আর ঠিক তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। কারণ আগেই তোমাদেরকে বলেছি যে ওখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই তোমরা যত আগে পাড়ে পৌঁছতে পারবে তত আগে কিন্তু তোমরা লাইন দিয়ে স্পিড বোটে করে আবার মেন জায়গায় পৌঁছে যাবে। যেহেতু আমরা শীতকালে গেছিলাম তাই ওখানকার লোকেরা কিন্তু আমাদের বলে দিয়েছিল যে আসার সময় বা ফেরার সময় পাড়গুলো অবশ্যই নজরে রাখতে, কারণ সমুদ্রের পাড়ে পাড়ে নাকি অনেক রকম মাইগ্রেটরি বার্ডস আসে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আমার দীঘা ট্যুরও এখানেই শেষ হলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আরো নেক্সট টাইম থেকে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারো। পাশের বেল আইকনটা ক্লিক করে নিও যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতন এটুকুই, আবার চলে আসবো আরেকটা অন্য কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই।